মনিরা শারমিন, আপনার কাছে আসি। আপনাকে অবশ্য অভিনন্দন জানাতে পারলাম না। আমি শুনেছি আপনার লড়াইটা আবার একটু ভিন্ন রকম, মানে আপনি চাইছেন যে এইবারে হোক বা না হোক বিধানটা এরকম হোক, বা আপনি এক্সপ্লেইন করবেন আপনি ব্যাখ্যাটা কী করেছেন আমি জানি। আর তার সাথে সাথে যে প্রশ্নটা আমি করেছিলাম, জবাব দেওয়ার চেষ্টা করেছেন, সেটার উপর আপনি বলবেন। যে কারণে আসলে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, ইসির পক্ষ থেকে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি করতাম কর্মকর্তা হিসেবে। পরবর্তীতে আমি চাকরি ছাড়ার পরে যে কুলিং পিরিয়ড, একটা সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি ছাড়ার পরে একটা 3 বছরের কুলিং পিরিয়ড লাগে, পরবর্তীতে নির্বাচন করতে পারে। আর পিওর যে আইনটা দিয়ে আমার মনোনয়নটা বাতিল করা হলো, এইটা তো আসলে আমার মতো কর্মকর্তা যারা এই ধরনের চাকরি করে, এই ধরনের পোস্টের কর্মকর্তা, তাদের জন্য তো এই আইনটা বানানো হয় না। এই আইনটা বানানো হয়েছে 2008 সালে আমলা ঠেকাও আন্দোলন আর কি, যে আমলাদের আসলে নির্বাচন করতে দেওয়া যাবে না, কারণ তারা তাদের একটা প্রশাসনিক একটা আধিপত্য থাকে, সেই ক্ষমতার একটা আনডিউ এক্সারসাইজ তারা করতে পারে কনস্টিটিউয়েন্সির যারা ভোটার আছে তাদের প্রতি। এবং দেখা যায় যে একেবারে যদি এই একটা কুলিং পিরিয়ড না থাকে, সরাসরি যদি তারা নির্বাচন করে, মানে পদত্যাগ করেই যদি নির্বাচন করে, তাহলে যেরকম ভোটারদের এক ধরনের আনডিউ সুবিধা দিতে পারে, সেরকম ভাবে আবার সে যদি মন্ত্রী এমপি হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানকেও এক ধরনের সুবিধা দেওয়ার একটা সুযোগ তার থাকে। তো এইটা যদি আসলে ওই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের যদি ঠেকানোর জন্যই আসলে এই আইনটা করা হয়, তাহলে এটা এভাবে ঢালাও ভাবে আসলে সবার জন্য যদি করা হয়, সেটা আমার মনে হয় একটা বড় ধরনের এই আইনের অসঙ্গতি। তো আমার অবস্থানটা হচ্ছে যে এইভাবে করে মানে পৃথিবীর কোনো জায়গায় আসলে এরকম নির্বাচনের ক্ষেত্রে এরকম একেবারে ব্ল্যাঙ্কেট ব্যান নাই কোথাও। মানে এরকম বলা আছে বিভিন্ন দেশে যে কারা নির্বাচন করতে পারবে, কারা কারা পারবে না, কোন পোস্ট থেকে করতে পারবে, কোন পোস্টে আসলে কত দিনের কুলিং পিরিয়ড লাগবে, এটা স্পেসিফিক। এবং সংরক্ষিত নারী আসনের জন্য তো আমাকে যেই কারণে আটকানো হলো, এটা আরো অসম্ভব, কারণ সংরক্ষিত নারী আসনের কোনো কনস্টিটিউয়েন্সি নাই। তাহলে আমি প্রভাব কার উপর বিস্তার করব? এবং একজন ব্যাংক কর্মকর্তার খুব বেশি প্রভাব বিস্তার করবার যে সুযোগ নাই, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো সেই জায়গায় আমরা যখন বলছি 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা তরুণদের রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করছি এবং শিক্ষিত মানুষকে বলছি আমরা রাজনীতিতে আসতে হবে, তাহলে একজন শিক্ষিত মানুষ, একজন প্রতিষ্ঠিত মানুষ যদি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে যদি আসলে রাজনীতিতে আসতে চায়, নির্বাচন করতে চায়, তার তো আসলে আসার রাস্তাটাও যে সহজ না, এটা তো আমি নিজে এটার প্রমাণ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আমার এই লড়াইটা আসলে মানে শুধুমাত্র এটা ছিল না যে আমার মনোনয়নটা অ্যাকসেপ্টেড হতে হবে এবং আমার সংসদে যেতে হবে, বরং আমার কাছে মনে হয় যে এই আইনের অসঙ্গতিটা যদি আসলে ক্লিয়ার করা হয়, আজকে মহামান্য হাইকোর্ট আমার এই মনোনয়ন কেন মনোনয়ন বাতিলটা কেন অবৈধ হবে না, এটার একটা রুল জারি করেছে। তো এর মাধ্যমে আমি আসলে এই জায়গাতে আইনটার যে অসঙ্গতি, এটাও আসলে আমি এখানে যুক্ত করে আমি মহামান্য হাইকোর্টকে এই প্রেয়ারটা করতে চাই, যাতে করে রুল দিয়েছে আজকে। জি, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আসলে আমাকে আসলে যে গ্রাউন্ডগুলোতে ইসি আমার মনোনয়নটা বাতিল করেছে, সেই জায়গাতে তাদের ইসিকে জানতে চাওয়া হয়েছে আসলে যে কেন এটা অবৈধ হবে না, মানে বাতিলটা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই আইনের যে অসঙ্গতিটা, এটা যদি আসলে ক্লিয়ার হয়, তাহলে যারা শিক্ষিত তরুণরা তারা রাজনীতিতে আসতে পারবে। কারণ দেখেন, বাংলাদেশে এমনি রাজনীতিতে শিক্ষিত লোকেরা আসে না। আমরা বলি যে বস্তা পচা রাজনীতি, এটার পরিবর্তন হয় না, তাহলে আসার পথটাও তো সহজ না। আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের তো বাবা বা ভাইয়ের কোনো আশীর্বাদ নাই যে রাজনৈতিক পরিবার থেকে আসছি, আমাদের কোনো ব্যাকআপ আছে, কোনো ব্যাকআপ নাই। আমাদের তো আসলে আমরা চাঁদাবাজি করেও চলতে পারি না, তার মানে আমরা পড়াশোনা করি, আমরা একটা চাকরি বাকরি পাই। তো একটা চাকরি যদি আসলে এমন একটা চাকরি যেটা আসলে কোনোভাবেই কোনো প্রভাব বিস্তার করে না, সেই চাকরির জন্য যখন আপনি একটা রাজনৈতিক অংশগ্রহণে একটা বড় বাধা তৈরি করছে, সেটা আমার কাছে মনে হয় খুব একটা বড় অসঙ্গতি। আমি আশা করি এটার একটা সমাধান হবে।